শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন গর্গ তদন্তে সিট প্রতিবেদন 10 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের। আরেকটি নির্বাচন আরেকটি পরাজয়, রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির। মঙ্গলরাজের প্রতি বিহারের জনতার আস্থা প্রকাশ, বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে, বললেন দেবব্রত শইকিয়া। শ্রীভূমিতে আন্তঃবর্ণ বিবাহিত দম্পতিদের আর্থিক অনুদানের দরখাস্ত আহ্বান। নগাঁওয়ে হাতে তীর ধনুক নিয়ে উপজাতি স্বীকৃতির দাবিতে উত্তাল সাঁওতালরা। এবং সর্বশেষ খবরটি হল 2 ডিসেম্বর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে কনভেনশন। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামের প্রখ্যাত শিল্পী জুবিন গর্গের রহস্যময় মৃত্যু বিষয়ে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয় এক শক্তিশালী নির্দেশ জারি করে আদালত বিশেষ তদন্তকারী দলকে 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ আদালতের স্পষ্ট বার্তা বহন করে যে শিল্পীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থ মামলা দায়েরকারী সমাজকর্মী অভিজিৎ শর্মা ও পলাশরঞ্জন বড়ুয়া আদালতে উপস্থিত হয়ে যুক্তি উপস্থাপন করেন। মামলায় গৃহ পরিক্রমা মন্ত্রক, বৈদেশিক সম্পর্ক মন্ত্রক, পর্যটন মন্ত্রক, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক, সাংস্কৃতিক মন্ত্রক সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও মামলায় শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা এবং ট্রেড এমএমএস প্রাইভেট লিমিটেডের নামও উল্লেখ করা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে উপস্থিত সিনিয়র অ্যাডভোকেট KN চৌধুরী স্পষ্টভাবে বলেন, তদন্তে কোনো গাফিলতি বা অবহেলা এখন থেকে আদালতের তত্ত্বাবধানে আসবে। সিট প্রতিবেদন জমা দিলে তদন্তের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত হবে। হাইকোর্টের বিচারপতি মাইকেল জুতানখুমা ও মিতল টাকুরিয়ার বেঞ্চ জানিয়েছে, তদন্ত চলাকালীন সাক্ষ্য প্রদানকারীর সংখ্যা অস্বাভাবিকভাবে কম হওয়ায় ন্যায় প্রদানের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আদালত নির্দেশ দেয়, পরবর্তী শুনানিতে সমস্ত সাক্ষ্য উপস্থাপন নিশ্চিত করতে হবে এবং সিটের প্রতিবেদন অবশ্যই সময়মতো জমা দিতে হবে। উল্লেখযোগ্য যে সিট ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে এবং আদালতের এই নির্দেশের মাধ্যমে তাদের উপর চাপ বৃদ্ধি পেয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, তদন্তে কোনো ধাপ এড়ানো বা ত্রুটি থাকলে তা আইনের আওতায় আসবে। এই নির্দেশ আদালতের পক্ষ থেকে সমাজে শক্তিশালী বার্তা প্রেরণ করে যে শিল্পী জুবিন গর্গের মৃত্যু একটি গোপন বিষয় নয়। ন্যায়ালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে হত্যার পেছনে কারা ছিলেন এবং কী ধরনের অবহেলা বা ত্রুটি ঘটেছিল তা উন্মোচিত হওয়া দরকার। আদালত উল্লেখ করেছে, তদন্ত সংক্রান্ত সকল শুনানি একত্রিতভাবে হবে। এতে করে মামলায় সকল পক্ষের যুক্তি এবং প্রমাণাদি পর্যবেক্ষণ করা সহজ হবে। আদালত আশা করছে সিটের প্রতিবেদন জমা দেওয়ার পর জুবিন গর্গ হত্যার মামলায় স্পষ্টভাবে দায়ী চিহ্নিত করা সম্ভব হবে। অ্যাডভোকেট KN চৌধুরী জানিয়েছেন, এবারের নির্দেশ মামলার স্বচ্ছতা নিশ্চিত করবে, কোনো ধাপ এড়ানো যাবে না। আদালত সঠিকভাবে বিচার করবে এবং সকল প্রমাণের ভিত্তিতে তদন্তের ফলাফল ন্যায় প্রদান করবে। সামাজিক মহলে এই নির্দেশকে একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হাইকোর্টের এই স্পষ্ট বার্তা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর চাপ সৃষ্টি করবে, যাতে তদন্ত দ্রুত ও স্বচ্ছভাবে এগোয়। এই গোচর শুধু একটি হত্যা মামলার তদন্ত নয়, বরং জনস্বার্থ রক্ষার প্রতীক হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। গুয়াহাটি হাইকোর্টের এই নির্দেশ সমাজে আইনের প্রতি আস্থা বাড়াচ্ছে এবং অন্য যে কোনো গণতান্ত্রিক বা প্রেক্ষাপটের অপরাধ তদন্তের ক্ষেত্রেও নজির স্থাপন করছে। উপসংহারে জুবিন গর্গ হত্যার তদন্তের ক্ষেত্রে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ তাৎপর্যপূর্ণ। 17 ডিসেম্বরের মধ্যে সিটের প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক হওয়ায় আদালতের তৎপরতা ও ন্যায় প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে।
অপরদিকে আরেকটি নির্বাচন আরেকটি পরাজয়, রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির। বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলাকালীনই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করল বিজেপি। এনডিএ জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পথে এগোতেই বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য সামাজিক মাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে দাবি করা হয়েছে গত 2 দশকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস 95টি নির্বাচনে হেরেছে। অমিত মালব্য লিখেছেন, রাহুল গান্ধী, আরেকটি নির্বাচন আরেকটি পরাজয়। যদি নির্বাচনী পরাজয়ের ধারাবাহিকতার জন্য পুরস্কার থাকত তিনি সবকটি জিততেন। এমনকি পরাজয়ও ভাবছে কিভাবে তিনি এত নিয়মিতভাবে তাদের খুঁজে পান। প্রকাশিত তালিকায় হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সহ প্রায় সব বড় রাজ্যের একাধিক নির্বাচনী পরাজয় উল্লেখ করা হয়েছে। উত্তর পূর্ব, দক্ষিণী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভোটেও কংগ্রেসের ব্যর্থতার কথা তুলে ধরা হয়েছে। তবে শুধু বিজেপির কটাক্ষ নয়, এই ফলাফলের পর কংগ্রেস নেতাদের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। অপরদিকে মঙ্গল রাজ্যের প্রতি বিহারের জনতার আস্থা প্রকাশ, বললেন দিলীপ শইকিয়া। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে বললেন দেবব্রত শইকিয়া। বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরজেডি মহাজোটের শোচনীয় পরাজয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের শাসক বিরোধীরা। বিহারে মহাজোটের শোচনীয় পরাজয়ের পর প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া নির্বাচন কমিশনের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করেন। তিনি বলেন, দেশের নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিজেপির হয়ে কাজ করছে। কংগ্রেস বিহার নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করলেও নির্বাচন কমিশন কোনো গুরুত্ব দেয়নি। বিজেপি ভোট চুরি আর ব্ল্যাকমেইল করে নির্বাচন জয়ের কৌশল রচনা করেছে। ইতিমধ্যে কংগ্রেস নেতা কপিল সিব্বাল নির্দিষ্ট অভিযোগ এনেছেন। কংগ্রেস নেতা শইকিয়া আরও বলেন, বিজেপি বিভিন্ন রাজ্য যেমন হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি ইত্যাদি শিল্পনগরে লক্ষ লক্ষ কর্মরত বিহারিদের ভোটের জন্য গড়ে ফিরতে বিশেষ রেলের ব্যবস্থা করেছে। আর হুমকি দেওয়া হয়েছে বিহারে গিয়ে বিজেপিকে জয়ী না করলে তাদের দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যে থাকতে দেওয়া হবে না। ভোটের জন্য এভাবে বিহারের ভোটারদের ব্ল্যাকমেইল করেছে বিজেপি। এমনকি ভোটের লোভে এবার ছট পূজার সময়ও বিভিন্ন রাজ্যের শিল্পনগরে কাজে নিয়োজিত বিহারিদের ঘরে ফিরতেও বিশেষ রেলের সুবিধা করে দিয়েছিল বিজেপি। বিহারে বিজেপি কখনো মহিলাদের সম্মান দেয়নি, কিন্তু ভোটের আগে নীতিশ কুমারের এনডিএ সরকার বিহারের মহিলাদের 10,000 টাকা দিয়ে প্রলোভিত করেছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আসামেও বিজেপি নির্বাচনের আগে অর্থ বিতরণ শুরু করে দিয়েছে বলেও মন্তব্য শইকিয়ার। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলেন, বিহার ইজ বিহার এবং আসাম ইজ আসাম। আসামের অসমিয়া, রাভা, বড়ো, মরান, মঠক, চুতিয়া, হিন্দিভাষী বাঙালিরা 26-এর নির্বাচনে বিজেপি তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরাজয় চান। এদিকে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঐতিহাসিক জয় আখ্যা দিয়ে বলেন, বিহারের জনতা মঙ্গল রাজ্যের পক্ষে আস্থা প্রদর্শন করেছেন। বিকাশের রাজনীতির পক্ষে পরিপক্ক মত প্রকাশ করেছেন বিহারের জনগণ। অপরদিকে রাজ্যের তফসিলি জাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ সঞ্চালকালয় থেকে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আন্তঃবর্ণ বিবাহিত দম্পতিদের এককালীন আর্থিক অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। দরখাস্তকারী দম্পতিদের আবেদনের জন্য 2024 সালে আন্তঃবর্ণ বা ইন্টারকাস্ট বিবাহিত দম্পতির একজন তফসিলি জাতির ও অন্যজন সাধারণ বর্ণ হিন্দু হতে হবে। সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে ইস্যু করা বিবাহের সার্টিফিকেট থাকতে হবে এবং বিবাহ 2024 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে সম্পাদিত হতে হবে। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কোনো অনুদান প্রদান করা হবে না, তাই আবেদনের জন্য গেজেটেড অফিসার থেকে এই বিবাহ যে প্রথম বিবাহ তা সুনিশ্চিত করে একটি বিবাহ প্রমাণপত্র জমা দিতে হবে। এতে সব উৎস থেকে দম্পতির বার্ষিক আয় 5 লক্ষ বা তার কম হতে হবে।
এতে 2.5 লক্ষ টাকা এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। তবে ওই অর্থ দম্পতির যৌথ নামে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 3 বছরের লকিং পিরিয়ডে রাখা হবে, যার প্রি ম্যাচুরিটি তোলা যাবে না। যোগ্য দম্পতিদের প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী 30 নভেম্বরের মধ্যে দরখাস্ত ডিরেক্টরেট অফ ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস আসাম, দিলীপ হুজুরিপাত, সারুমটরিয়া দিশপুর, গুয়াহাটি 06 এই ঠিকানায় পাঠাতে হবে। বিজ্ঞাপন, দরখাস্তের ফর্ম ও অন্যান্য বিস্তারিত বিবরণ ওয়েবসাইট director.wfc.assam.gov.in এ পাওয়া যাবে। অপরদিকে উপজাতির স্বীকৃতির দাবিতে নগাঁও শহর কাঁপালেন সাঁওতাল জনগণ। এদিন সারা আসাম সাঁওতাল ছাত্র সংস্থার নগাঁও জেলা কমিটির উদ্যোগে নগাঁওয়ের নেহরুবালি ময়দানে সাব্যস্ত করা হয় এই প্রতিবাদ। সারা সাঁওতাল ছাত্র সংস্থার নেতৃত্বে বেশ কয়েকটি দাবিতে অবস্থান, ধর্মঘট এবং প্রতিবাদী কর্মসূচি পালন করেন সাঁওতাল জনগোষ্ঠীর লোকেরা। মূলত সাঁওতাল লোকদের উপজাতির সম্পূর্ণ স্বীকৃতি প্রদানের দাবিতে উত্তাল প্রতিবাদ জানায় সাঁওতাল ছাত্র সংস্থা। সাঁওতাল লোকদের উপজাতির স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভূমির পাট্টা প্রদান, আসামে ইনার লাইন পারমিটের ব্যবস্থা করা ইত্যাদি বেশ কয়েকটি দাবিতে প্রতিবাদ জানায় সাঁওতাল ছাত্র সংস্থা। হাতে হাতে তীর ধনুক নিয়ে প্রতিবাদী নামে সাঁওতাল ছাত্র সংস্থার সদস্যরা। নগাঁও জেলার বিভিন্ন স্থানের 2 সহস্রাধিক সাঁওতাল লোক তীর ধনুক নিয়ে মাদল বাজিয়ে উত্তাল কর্মসূচি পালন করেন। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে সাঁওতাল ছাত্র সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তথা নগাঁও জেলা কমিটির উপসভাপতি বলেন, দেশের অন্য রাজ্যে সাঁওতাল লোকেরা সম্পূর্ণ উপজাতির মর্যাদা লাভ করলেও আসামে আমরা এই সুবিধা থেকে বঞ্চিত। আসামে সাঁওতাল জনগোষ্ঠী উপজাতির মর্যাদা লাভ করেনি, উচ্চশিক্ষা থেকেও বঞ্চিত। স্বাধীনতার 78 বছর পরও এই জনগোষ্ঠীর লোকেরা ভূমির অধিকার পাননি। আসামে 14 লক্ষ সাঁওতাল জনগোষ্ঠীকে অবিলম্বে উপজাতির স্বীকৃতি প্রদান করে উচ্চশিক্ষার ব্যবস্থা করা হোক, এই দাবি আমাদের। অপরদিকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদানের মাধ্যমে জেলার নাম পরিবর্তন প্রত্যাহারের দাবি জানাবেন। সংস্থার কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রীভূমি শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে অনুষ্ঠিত এক সভায় গত 6 সেপ্টেম্বর জেলায় সর্বাত্মক সাধারণ ধর্মঘট সফল কার্যসূচির পরবর্তী পর্যায়ে আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বায়কবৃন্দ এবং কার্যকরী কমিটির সদস্যরা মিলিত হয়ে এদিন কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। গত বছরের 19 নভেম্বর আসাম সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত মর্মে জেলার নাম পরিবর্তন হয়। এজন্য 19 নভেম্বর জেলাব্যাপী কিছু প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন। এছাড়া আগামী 2 ডিসেম্বর একটি গণকনভেনশন অনুষ্ঠিত হবে। ওই কনভেনশনে আসামের বিভিন্ন জায়গার বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হবে। এদিনের সভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রীভূমি জেলা কার্যালয়ে এক সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়ার জন্য বিজেপি নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই ব্যক্তির বিরুদ্ধে অত্যন্ত অনৈতিক এবং অন্যায়ভাবে দেশদ্রোহীর অপবাদ সহ থানায় মামলা দায়ের করার পরামর্শ দিয়েছেন বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। সবার শুরুতেই বিজেপি নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।